নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই, সেটা হচ্ছে অবশেষে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো। তবে এর মধ্যে একটু বাকি রয়ে গেছে, অর্থাৎ 4টে জায়গার নাম এখন আমরা পাইনি, কিন্তু বাকি 19টা জায়গার নাম ঘোষণা হয়ে গেছে। সেই সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা সবাই জানেন যে বিজেপি প্রথমেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই 20 জন প্রার্থীর নাম এই রাজ্যে অলরেডি ঘোষণা করে দিয়েছিল। তারপরে ছিল অধীর আগ্রহে অপেক্ষা। আমরা অপেক্ষা করেই গেছি। অনেকেই প্রশ্ন করেছেন যে বিজেপি কি 2রা জুনে জানাবে নাকি যে কে প্রার্থী হবে। এই রকম কথাবার্তাও চলছিল নেট দুনিয়ায়, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কথা চলছিল। সবাই অধীর আগ্রহে ছিল যে এলাকায় কে কোন প্রার্থী হচ্ছে। আমি আমার এলাকাও জানতাম না কে প্রার্থী হচ্ছে। আজ সবটা পরিষ্কার হয়ে গেছে। তবে 4টে প্রার্থীর তালিকা এখনো পর্যন্ত নাম আমরা জানি না, অর্থাৎ 4 জন কে কে প্রার্থী হবে। তার মধ্যে অবশ্যই আসানসোলটা কিন্তু বাদ রয়ে গেছে, কারণ আসানসোলের পবন সিং নাম উইথড্র করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু ওই জায়গাটা খালি হয়ে গেছে। তাই 4টে জায়গায় বাকি রয়ে গেল। 19 জনের এখন লিস্ট দেওয়া হলো, আর 4টে মানে 23টা হওয়ার কথা, 4টে বাকি রয়ে গেল। তবে এই 19 জন কে কে হয়েছে, আপনার এলাকায় কে কে হয়েছে না হয়েছে সবটা নিয়ে দেখুন। বিজেপির প্রার্থী তালিকায় যে 19 জনের নাম রয়েছে সেগুলো হচ্ছে জলপাইগুড়িতে ডক্টর জয়ন্ত রায়, দার্জিলিংয়ে শ্রী রাজু বিস্তা, রায়গঞ্জে শ্রী কার্তিক পাল, জঙ্গিপুরে শ্রী ধনঞ্জয় ঘোষ, কৃষ্ণনগরে রাজমাতা শ্রীমতী অমৃতা রায়, ব্যারাকপুরে শ্রী অর্জুন সিং, দমদম শিলভদ্র দত্ত, বারাসত শ্রী স্বপন মজুমদার, বসিরহাট শ্রীমতী রেখা পাত্র, মথুরাপুর এসসি শ্রী অশোক পুরকাইত, কলকাতা দক্ষিণ সুশ্রী দেবশ্রী চৌধুরী, কলকাতা উত্তর ডক্টর তাপস রায়, উলুবেরিয়া শ্রী অরুণ উদয় পাল চৌধুরী, শ্রীরামপুর শ্রী কবির শঙ্কর বোস, আরামবাগ শ্রী অরূপ কান্তি দিগার, তমলুক জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুর শ্রীমতী অগ্নিমিত্রা পাল, বর্ধমান পূর্ব শ্রী অসীম কুমার সরকার, বর্ধমান দুর্গাপুর শ্রী দিলীপ ঘোষ। অর্থাৎ দিলীপ ঘোষকে কিন্তু বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি একটা প্রার্থী তালিকা, যেটা আজ বিজেপি সেন্ট্রাল থেকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই প্রত্যেকটা নাম কিন্তু আমি আপনাদের সামনে দিয়ে দিলাম। আপনারা আপনাদের এলাকায় কোনটা আছে না আছে সেটা আপনারা দেখে নিন। দেখলেন, এই দেখার মধ্যে এই লিস্টের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখলেন যে বেশ কিছু পরিবর্তন হয়েছে, তাই না? কাজী মাসুম আক্তার থেকে শুরু করে কারোর নামই কিন্তু এই লিস্টে নেই, অর্থাৎ কাউকেই সেভাবে নেওয়া হয়নি। যারা যারা বিজেপি করে তাদেরকে নিয়ে, যেমন আমার এলাকা বলি উলুবেড়িয়া, এখানে হাওড়া গ্রামীণে যিনি জেলা সভাপতি ছিলেন তাকেই করা হয়েছে, অর্থাৎ তাকেই দেওয়া হয়েছে, কারণ সাংগঠনিকভাবে এই জেলাটায় তিনি একদম দায়িত্বে ছিলেন, কাজে তিনি সাংগঠনিকভাবে ঠিকঠাক কাজ করেছিলেন। এবার তাকেই প্রার্থী করা হয়েছে। এবার এখানে তিনি খুব ভালোভাবে লড়াই লড়বেন। এবার এইখানটা হয়ে গেল। এবার দার্জিলিংয়ে দেখুন রাজু বিস্তার উপরই ভরসা রেখেছে, অর্থাৎ যেটা ছিল সেরকমই হয়েছে। এবং তারপরে যেগুলো আপনি খুব উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে সেটা খুব ভালো করে খেয়াল করবেন। দিলীপ ঘোষ, লড়াকু নেতা দিলীপ ঘোষ, গ্রাম বাংলা কাঁপানো দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে দিয়ে একদম নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরে। এবার তিনি সেখানে লড়বেন। অনেকের মনের মধ্যে আসবে দিলীপ ঘোষকে সেখানে করতে পারবেন। দেখুন, দিলীপ ঘোষ একজন প্রচারক, তিনি যেখানেই যাবেন সেখানেই কাজ করবেন। তরোয়াল যেখানেই যায় সেখানেই কিন্তু কাজ করে, আমি এটা বিশ্বাস করি। তাই দিলীপ ঘোষ সেখানে গিয়ে ভালোই কাজ করবেন এবং জিতে আসবেন বলে আমারও বিশ্বাস। এরপরে দেখুন রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী জিতেছিলেন, তাকে তুলে নিয়ে আসা হলো কোথায়? কলকাতা দক্ষিণে। কলকাতা উত্তর তাপস রায় তিনি প্রার্থী হবেন, এটা আমরা সবাই প্রায় ধরে রেখেছিলাম, কারণ তাপস রায়কে বাদ দিয়ে আর কেউ হবে বলে আমাদের মনে হচ্ছিল না। আর এই সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে তাপস রায়কে দাঁড় করানোরা ঠিকই আছে, কাজে তাপস রায় হলেন। এবার আপনি যদি দেখেন দমদমে শিলভদ্র দত্ত হবেন, এটা মোটামুটি সবার একটা আন্দাজ ছিল যে শিলভদ্র দত্তই হয়তো এবারে এমপি পদে দাঁড়াবেন, তাই তিনি দাঁড়িয়েছেন। ব্যারাকপুরটা নিয়ে কিন্তু আমি আপনাদের আগেও বলেছিলাম যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে ব্যারাকপুরে অর্জুন সিং ছাড়া কোনো গতিও নেই। দেখুন, অর্জুন সিংকে কিন্তু সেন্ট্রাল বিজেপি চয়েস করলো, অর্থাৎ অর্জুন সিং ছাড়া কিন্তু কিছু করা যাবে না, এটা বাস্তব সত্যি। অর্জুন সিং বিজেপি থেকে চলে গিয়ে যে ভুল কাজটা করেছিলেন, এবার আর সেই ভুল করবেন বলে মনে হয় না। তাই অর্জুন সিং কিন্তু ব্যারাকপুরেই দাঁড়ালেন। শ্রীরামপুর কেন্দ্র, যেখানে দেবজিৎ সরকার ছিলেন, দেবজিৎ সরকারকে কোনো রকম কিছু দেওয়াই হয়নি টিকিট, হয়তো তিনি পাবেন কি পাবেন না জানি না, তবে দেবজিৎ সরকারের নাম নেই।
এটা একটু একটু কীরকম লাগলো, কারণ অনেক খেটে মানুষটা তৈরি করেছে। তবে বিজেপি যেটা বুঝেছে সেটাই করেছে। বারাসাতে যেভাবে নিয়ে আসে চেঞ্জ করা হয়েছে, বসিরহাটে চেঞ্জ হয়েছে, সবই চেঞ্জ হয়েছে, এদিক ওদিক করে সাফল করে সব চেঞ্জ করা হয়েছে। সবচেয়ে বেশি অবাক লেগেছে কৃষ্ণনগর, এখানে রাজমাতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাজমাতা ওখানে দাঁড়াচ্ছেন, এমপি হয়ে দাঁড়াচ্ছেন, তার বিরুদ্ধে আছেন মহুয়া মৈত্র। এই লড়াইটা কিন্তু ওখানে দেখার মতো হবে। বাকি সব জায়গায় মোটামুটি ঠিকই আছে, আমরা দেখলাম লড়াইয়ের জায়গা তৈরি হয়ে গেছে, এবার লড়াই হবে। এই লড়াইয়ে বিজেপি কি করবে না করবে, অর্থাৎ আগে যে সমস্ত আমি সমীক্ষা করেছি, মানে যা বলেছিলাম আর কি হতে পারে, আমি আপনাদের বারবার একটা কথা বলেছিলাম, কিন্তু দেখবেন আমি বলেছিলাম যে প্রার্থী কে হচ্ছে এর উপর ডিপেন্ড করবে কিন্তু বিজেপির কটা সিট আরও বাড়বে বা কমবে, সবটাই ডিপেন্ড করে যে প্রার্থী কে হচ্ছে। প্রার্থী হলো তারপর সেই এলাকায় কি প্রভাব পড়ছে, এই সবগুলো না দেখে আগেই কমেন্টস করা যায় না। তবু আমি একটা বলেছিলাম যে কি হতে পারে, আমার আইডিয়া আছে 26টার মতো হবে, যেটা আইডিয়া ছিল। এবার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, এরপরে কি হবে সেটা দেখার অপেক্ষায় অবশ্যই আপনারা থাকবেন, জানি আমিও চেষ্টা করছি এবার এই ক্যান্ডিডেটদের ওপরে কি হতে চলেছে সেটা বলার। তবে এর মধ্যেও আবার একটা গড়বড় হয়ে গেল, সেটা হচ্ছে 4 জনের নাম এখন আমরা জানলাম না। আসানসোলটা নিয়ে কেন যে বিজেপি এখনো পর্যন্ত পিছিয়ে আছে বোঝা যাচ্ছে না। আলুওয়ালিয়া কি এখনো টিকিট পাবেন না, মানে এবার তো পেলেন না, কারণ তাকে আর না দার্জিলিংয়ে পেলাম, না বর্ধমান দুর্গাপুরে পাচ্ছি, না কোথাও পাচ্ছি। এবার তিনি কোথায় দাঁড়াবেন, বাকি 4টে পড়ে আছে। তার মানে কি আসানসোলে আবার আলুওয়ালিকে নিয়ে আসা হবে, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। ওখানে কি কে হবেন এটা নিয়ে একটা প্রশ্ন আসছে, ঝাড়খণ্ডে কে হবে, সরি ঝাড়গ্রামে কে হবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। ভারতী ঘোষ এখনো পর্যন্ত দায়িত্ব পাননি, মানে কোনো লোকসভার টিকিট পাননি, তিনি কি পাবেন, এই সব প্রশ্ন এখনো পর্যন্ত সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এই যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, আপনার এলাকায় কে কে প্রার্থী হলো এটা আপনি নিশ্চয়ই জানেন। এবার হওয়ার পরে আপনার কি মনে হচ্ছে, আপনার এলাকার প্রার্থীটা ফিটেস্ট হয়েছে? কমেন্টস করে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। আপনাদের কমেন্টসের অপেক্ষা, মানে দেখার অপেক্ষায় আমি রইলাম। আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় অবশ্যই আপনি থাকুন। আর এটা অবশ্যই আগামীকাল হবে, এবং রুদ্রবার্তা টুডেতে আগামীকাল কিন্তু পাবেন আপনি এই যে প্রার্থীগুলো হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে রাজনৈতিক পর্যালোচনা। এই জন্যই রুদ্রবার্তা টুডেটা খোলা আমার, যাতে সেখানে রাজনৈতিক পর্যালোচনা করা যায়, মানে কোনটা কি হচ্ছে, কোথায় কি হবে না হবে, এটা নিয়ে আলোচনা, জাস্ট আপনার আমার মধ্যে আলোচনা হবে। তাই রুদ্রবার্তা টুডেটা দেখতে ভুলবেন না, বাংলার রাজনীতি বাংলার মতো করে দেখার জন্য রুদ্রবার্তা টুডে রয়েছে। আর এখানে অবশ্যই আমি আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে, যে কী হচ্ছে না হচ্ছে। জাতীয় স্তরের নিয়ে এখন বললাম না, এখন বললাম আমি রাজ্য স্তরে, রাজ্যে কি হচ্ছে না হচ্ছে। আশা করি আপনারা বুঝে গেছেন কে কে দাঁড়াচ্ছে কে দাঁড়াচ্ছে না, কি হবে আপনার এলাকা সেটা অবশ্যই জানাবেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য তবে শেয়ার করবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।